আমাদের চারপাশের এই যে জগৎ, সেখানে কত রকমের জিনিস। হাতের মোবাইল ফোনটা থেকে শুরু করে গ্লাসের জল কিংবা ফোলানো বলুন, বিজ্ঞানের ভাষায় এই সবে কিন্তু পদার্থ। কিন্তু একটু ভাবা যাক তো, এগুলোকে দেখতে বা ধরতে একদম একরকম? একেবারেই না। আজকে আমাদের এই সহজ বিশ্লেষণে আমরা পদার্থের তিনটি মূল অবস্থা, কঠিন, তরল আর গ্যাস নিয়ে একেবারে বিস্তারিত আর মজার একটা আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা ঠিক এরকম। প্রথমেই আমরা জানব আমাদের চারপাশের পদার্থ নিয়ে। তারপর একে একে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো দেখব। এরপর আসবে ব্যাপন প্রক্রিয়া এবং সবশেষে পুরো বিষয়টার একটা চমৎকার তুলনামূলক আলোচনা, যা পরীক্ষার প্রস্তুতির জন্য দারুণ কাজে আসবে। প্রথম পর্ব, কঠিন পদার্থের ধর্ম, নির্দিষ্ট আকার ও আয়তন। একটা ইট বা পাথরের কথা ভাবলে কি মনে হয়? এগুলোকে যেখানেই রাখা হোক না কেন, এদের আকার বা আয়তন কিন্তু একটুও বদলায় না। এর মূল কারণটা হল কঠিন পদার্থের ভেতরের কণাগুলো একে অপরের সাথে একদম ঠাসাঠাসি করে লেগে থাকে। মানে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে। আর ঠিক এই কারণেই কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার আর নির্দিষ্ট আয়তন থাকে। এবার খুব চমৎকার একটা শব্দের সাথে পরিচিত হওয়া যাক, দৃঢ়তা বা রিজিডিটি। এই যে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে প্রচণ্ড আকর্ষণ বল, তার ফলেই বাইরে থেকে বল প্রয়োগ করলেও এরা নিজেদের আকারটা শক্তভাবে ধরে রাখার চেষ্টা করে। এই ধর্মটাই হলো দৃঢ়তা। আর এই কারণেই একটা ইটকে মেঝের ওপর বা টেবিলের ওপর যেখানেই রাখা হোক না কেন, তার আকার কিন্তু একটুও বদলায় না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম হল সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি। এর মানে হল বাইরে থেকে চাপ দিয়ে কোনো কিছুর আয়তন কমানোর ক্ষমতা। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়ায়? আমরা তো আগেই দেখলাম যে এদের কণাগুলোর মাঝে ফাঁকা জায়গা বলতে গেলে থাকেই না। তাই বাইরে থেকে চাপ দিয়ে এদের কিন্তু ছোট করা যায় না। অর্থাৎ কঠিন পদার্থের সংনম্যতা একেবারেই নগণ্য। তাহলে একটা ছোট্ট নলেজ চেক হয়ে যাক। শুধু হাত দিয়ে চেপে কি একটা কঠিন পাথরকে সংকুচিত বা ছোট করা সম্ভব? উত্তরটা নিশ্চয়ই সবারই জানা, একদমই না। কারণ ওই যে বললাম, কঠিন পদার্থের সংনম্যতা প্রায় শূন্য। দ্বিতীয় পর্ব, তরল পদার্থের ধর্ম, বাধাহীন প্রবাহ। জল, দুধ বা তেলের মতো তরল পদার্থের কণাগুলো কিন্তু কঠিনের মতো অতটা ঠাসাঠাসি করে থাকে না। এদের একটা খুব মজার ব্যাপার আছে, এদের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার কিন্তু নেই। তরল পদার্থের কণাগুলো একটু আলগাভাবে সাজানো থাকে, আর এদের ভেতরের আকর্ষণ বলও কঠিনের তুলনায় বেশ কম। এই ফ্লেক্সিবিলিটির জন্যই তরল পদার্থকে গ্লাসে রাখলে গ্লাসের আকার, আবার বাটিতে রাখলে বাটির আকার ধারণ করে। আর এটা পদার্থের আরেকটা চমৎকার ধর্মকে দারুণভাবে তুলে ধরে, তরল্য বা ফ্লুইডিটি। যেহেতু তরলের কণাগুলোর বাঁধন আলগা, তাই এরা খুব সহজেই নড়াচড়া করতে পারে। এরা কঠিন পদার্থের মতো শক্ত বা দৃঢ় হয় না, বরং সহজেই যে কোনো দিকে গড়িয়ে যেতে বা প্রবাহিত হতে পারে। এই বয়ে যাওয়ার ক্ষমতাই হল তরল্য। সংনম্যতার দিক থেকে দেখলে তরলের কণাগুলোর মাঝে কিন্তু সামান্য একটু ফাঁকা জায়গা থাকে, তাই এদের খুব সামান্য পরিমাণে সংকুচিত করা যায়। কঠিনের চেয়ে এদের সংনম্যতা একটুখানি বেশি হলেও মোটের উপর এটা কিন্তু বেশ কমই বলা চলে। এবার আরও একটা নলেজ চেক। একটু ভাবা যাক তো, বাটিতে জল ঢাললে তা একদম বাটির আকার নিয়ে নেয়, কিন্তু একটা ইটকে বাটিতে রাখলে সে কেন বাটির আকার নেয় না? লজিকটা খুব সোজা। জলের তারল্য বা প্রবাহী ধর্ম আছে, কিন্তু ইটের আছে শুধুমাত্র দৃঢ়তা। তৃতীয় পর্ব, গ্যাসীয় পদার্থের ধর্ম, অবাধ বিচরণ। বাতাস, অক্সিজেন বা ফুলানো বেলুনের ভেতরের গ্যাসীয় কণাগুলো কিন্তু এক জায়গায় স্থির থাকে না। এরা তীব্র গতিতে চারিদিকে ছুটে বেড়ায়, আর এদের মধ্যে পারস্পরিক দূরত্ব সবচেয়ে বেশি। ঠিক এই কারণেই গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকারও নেই, আয়তনও নেই। আর এরা চারিদিকে একেবারে বাধাহীনভাবে প্রবাহিত হতে পারে বলে এরা দারুণভাবে প্রবাহী। গ্যাসীয় পদার্থের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যটা হল এদের উচ্চ সংনম্যতা
মানে গ্যাসের কণাগুলোর মধ্যে যেহেতু প্রচুর ফাঁকা জায়গা থাকে, তাই বাইরে থেকে প্রচণ্ড চাপ দিলে এদের খুব সহজেই অনেক ছোট জায়গায় আটকে রাখা যায়। একটা খুব বাস্তব উদাহরণ দেওয়া যাক। আমাদের বাড়িতে রান্নার জন্য যে ছোট এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, তার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণ গ্যাসকে প্রচণ্ড চাপ দিয়ে সংকুচিত করে ভরা থাকে। তাহলে আবারও একটা ছোট্ট নলেজ চেক। ঠিক কোন বিশেষ ধর্মের জন্য এত বিপুল পরিমাণ রান্নার গ্যাসকে একটা ছোট্ট সিলিন্ডারের মধ্যে পুড়ে ফেলা যায়? হ্যাঁ, গ্যাসের এই সর্বোচ্চ সংনম্যতা বা কম্প্রেসিবিলিটির জন্যই এটা সম্ভব হয়। বিজ্ঞানের ক্লাসে কিন্তু এই বিষয়টা ভীষণ গুরুত্ব দিয়ে পড়ানো হয়। চতুর্থ পর্ব, ব্যাপন প্রক্রিয়া, পদার্থের মিশ্রণ। কঠিন, তরল আর গ্যাসের সাধারণ ধর্মগুলো তো জানা হলো। এবার আসা যাক একটা খুব স্পেশাল আর গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায়, যেটা বিজ্ঞানে প্রশ্নে বারবার ঘুরে ফিরে আসে, আর তা হলো ব্যাপন বা ডিফিউশন। খুব সহজ ভাষায় বললে, দুই বা তার বেশি পদার্থের কণাগুলো যখন স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ সম্পূর্ণ নিজে থেকে একে অপরের সাথে মিশে যায়, তখন সেই প্রক্রিয়াটাকেই ব্যাপন বলা হয়। পদার্থের ৩ অবস্থায় এই ব্যাপনের হার কিন্তু একেবারেই আলাদা। কঠিন পদার্থের কণাগুলো তো নড়াচড়া করতেই পারে না, তাই এদের মধ্যে ব্যাপনের হার প্রায় 0। তরলের ক্ষেত্রে ব্যাপন মাঝারি ধরনের হয়, যেমন 1 গ্লাস জলে 1 ফোঁটা নীল কালি ফেললে তা নিজে থেকেই পুরো জলে ছড়িয়ে পড়ে, তাই না? আর গ্যাসের কণাগুলো যেহেতু তীব্র গতিতে ছোটে, তাই গ্যাসের ব্যাপনের হার সবচেয়ে দ্রুত। গ্যাসে ব্যাপনের এই দ্রুতগতির একটা চমৎকার বাস্তব উদাহরণ কিন্তু আমাদের সবারই প্রতিদিনের পরিচিত। ঘরে একটা ধূপকাঠি জ্বালালে কি হয়? ধূপকাঠির ধোঁয়ার কণাগুলো বাতাসে থাকা গ্যাসের কণাগুলোর সাথে খুব দ্রুত মিশে যায় আর তীব্র গতিতে ছুটে বেড়ায়। এই দ্রুত ব্যাপন প্রক্রিয়ার ফলেই ধূপকাঠির চমৎকার সুগন্ধ নিমেষেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পঞ্চম পর্ব, মূল বৈশিষ্ট্যগুলোর তুলনা, মাস্টার টেবিল। এতক্ষণ ধরে যা যা শেখা হলো তার একটা তুলনামূলক ছক এবার মিলিয়ে নেওয়া যাক। এই একটা ছক মনে রাখলে পরীক্ষার জন্য প্রস্তুতি একেবারে সহজ হয়ে যাবে। কণাগুলোর মাঝের দূরত্ব কঠিনের ক্ষেত্রে সবচেয়ে কম, তরলে একটু বেশি আর গ্যাসের সর্বাধিক। দৃঢ়তার দিক থেকে কঠিন পদার্থ সর্বোচ্চ, কিন্তু তরল বা গ্যাসের তা নেই, কারণ তারা প্রবাহী। সংনম্যতার ক্ষেত্রে কঠিন পদার্থ নগণ্য, তরল খুব কম, কিন্তু গ্যাসে তা সর্বোচ্চ। তারল্য বা বয়ে যাওয়ার ক্ষমতা কঠিনের নেই, তরলের মাঝারি আর গ্যাসের সবচেয়ে বেশি। আর সবশেষে ব্যাপনের হার কঠিনের ক্ষেত্রে প্রায় নেই বললেই চলে, তরলের মাঝারি এবং গ্যাসের সবচেয়ে বেশি। এই চারটা একদম মাস্টার টুলের মতো কাজ করবে। আজকের আলোচনা থেকে পদার্থের এই 3 অবস্থার ধর্মগুলো নিশ্চয়ই সবার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিন্তু শেষ করার আগে একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভেবে দেখা যাক, যদি পারিপার্শ্বিক তাপমাত্রা বা চাপ হঠাৎ করে অনেকটা বাড়িয়ে বা কমিয়ে দেওয়া হয়, তাহলে এই কণাগুলোর সহ্যর ঠিক কী অবস্থা হবে? ওই যে কঠিন বরফ গলে তরল জল হওয়া বা সেই জল ফুটে গ্যাসীয় বাষ্প হওয়ার ব্যাপারটা, এর পেছনে কি এই কণাগুলোরই স্থান পরিবর্তনের কোনো ম্যাজিক আছে? এই আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী আলোচনা সাজানো থাকবে। বিজ্ঞান শেখার এই রোমাঞ্চকর যাত্রা এভাবেই চলতেই থাকুক।